প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি মূলত কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশ যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এমন অবস্থায় সর্বশেষ আপডেট কি সেটা জানতে চেয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছেন। তো আমি এই ভিডিওতে মূলত আপনাদের যেই জানতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, যে সর্বশেষ আপডেট কি রয়েছে, সেই সর্বশেষ আপডেটটি নিয়েই আমি এই ভিডিওটি মূলত সাজিয়েছি। তো প্রিয় দর্শক, যেটা শুরুতেই বলছিলাম যে পুরো বাংলাদেশটাকে বিশ্ব থেকে কিন্তু আলাদা করে দিয়েছেন শেখ হাসিনা, এবং এতটাই তিনি আলাদা করে দিয়েছেন যে আমাদের যে সম্প্রচার মাধ্যমগুলো ছিল, অর্থাৎ যে টেলিভিশন চ্যানেলগুলো, তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো, সেখানে কিন্তু আমরা গত দুদিন ধরে কোনো কিছু আপডেট হতে দেখছি না। যে সংবাদপত্রগুলো রয়েছে, প্রথম আলোতে ক্ষুদ্র পরিসরে কিছু কিছু আপডেট আমরা দেখছি, মানব জমিন তাদের ফেসবুক পেজে কিছু আপডেট দেখছি, কিন্তু বাদবাকি যেগুলো মিডিয়া রয়েছে সেগুলোতে কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না। অর্থাৎ পুরো দেশ এবং জাতি একটা অন্ধকারে নিমজ্জিত, এবং আমরা কেউ বুঝতে পারছি না যে আসলে কি হচ্ছে বা কি হতে চলেছে। এবং যতটুকু আমরা জানতে পারছি সেটার একমাত্র ভরসা হচ্ছে যে আমরা সরাসরি বাংলাদেশের যে টেলিফোন লাইন সেখানে কল করে, বা মোবাইল ফোন লাইনে আমরা সরাসরি কল করে আমরা আপডেট পাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেখানেও সংযোগগুলো কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেসব মাধ্যম রয়েছে সেখান থেকে তো গত দুদিন ধরেই আমরা কেউ কানেক্টেড হতে পারছি না বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে। তাই একটা অজানা আশঙ্কা বা শঙ্কা কিন্তু সকলের মনে ভয় পেয়েছে যে আসলে এই যে একটা দেশবাসীকে অন্ধকারে রেখে সরকার আসলে কি করছে। তো প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সূত্র থেকে এখন পর্যন্ত যা যা জানতে পেরেছি সেগুলোই আমি একটু আপনাদেরকে জানাবো, এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যদিও আমি জানি না যে বাংলাদেশে কতজন আমার এই ভিডিওটি দেখতে পারবেন, তবে যদি বাংলাদেশের সংযোগ, অর্থাৎ ইন্টারনেট সংযোগ যদি আবার ফিরে আসে সহসা, তাহলে নিশ্চয়ই তারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন। কিন্তু আমি জানি যে আমাদের এই ভিডিওগুলো নিশ্চয়ই দেশের বাইরে যারা রয়েছেন, যাদের কাছে এখন ইন্টারনেট সংযোগ রয়েছে, তারা নিশ্চয়ই দেখতে চান এবং বাংলাদেশের সর্বশেষ অবস্থা তারা জানতে চান। তো সেজন্য তাদের জানার সুবিধার্থে আমি কিছু তথ্য এখন একে একে উপস্থাপন করতে চাই। তো প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের যেই সুযোগটি ছিল সেটি কিন্তু এখন আর নেই, এবং ওবায়দুল কাদের দুইবার তিনি আন্দোলনকারীদেরকে কিন্তু উস্কে দিয়েছেন। তিনি প্রথমবার বলেছেন যে আন্দোলন দমন করতে নাকি ছাত্রলীগই যথেষ্ট। তো সেটার মাধ্যমে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই শিক্ষার্থীদের উপর কিন্তু একটি দমন পীড়ন, যেটা সূত্রপাত তিনি করেছিলেন ৩-৪ দিন আগে, সেটা আমরা দেখেছি। এবং এরপর যেটা সর্বশেষ অবস্থান তার, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে এই যে এখন আপনারা জানেন যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। তো এখন তিনি বলেছেন যে সেনাবাহিনী নাকি তাদেরকে শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখা মাত্র যে গুলি, সেটির অনুমোদন দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন জাগতে পারে যে সেনাবাহিনী তারা দেখা মাত্র যে গুলি করবে, এই সংবাদটি ওবায়দুল কাদের বলার কে? এক্ষেত্রে তো আইএসপিআর তারা একটা বিবৃতি দিতে পারতো, অর্থাৎ যেহেতু সেনাবাহিনী সংক্রান্ত বিষয়, তো সেখানে আইএসপিআর তারা বিবৃতি দিয়ে কিন্তু বিষয়টি পরিষ্কার করতে পারতো। কিন্তু সেখানে ওবায়দুল কাদের, তিনি কোন এখতিয়ারে আইএসপিআর এর মুখপাত্র হিসেবে কাজ করছেন, এটা কিন্তু একটি বিরাট প্রশ্নের অবতারণা করেছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই আরেকটি সংবাদ আপনারা যারা দেখেছেন তাদেরকে আমি বলতে চাই যে নাহিদ ইসলাম নামের যে এই কোটা আন্দোলনের যিনি অন্যতম প্রধান সমন্বয়ক, তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই গ্রেপ্তারের পেছনে মূল কারণ হচ্ছে যে তিনি সরকারের সাথে কোনো আপোষ করতে রাজি হননি, কোনো আলোচনায় বসতে রাজি হননি, এবং এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে। কারণ আপনারা জানেন যে নাগরিক টিভি সহ অন্যান্য যেসব অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু নুরুল হক নূর এই গত কয়েকটি দিনে, অর্থাৎ এই যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে, তিনি কিন্তু তার যে সরাসরি মোবাইল নাম্বারটি রয়েছে সেটার মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হয়ে তিনি অনেক আপডেট আমাদেরকে দিচ্ছিলেন। তো সেটা সরকারের কাছে ভালো লাগেনি। তো সেজন্য তারা নুরুল হক নূরকে একটি থ্রেট মনে করেছে, এবং এ কারণেই ডিবি পুলিশকে দিয়ে আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় তাকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আপনারা নিশ্চয়ই একটি নাটক সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা জানতে পেরেছেন যে ছাত্রলীগ নেতা সার্জিস আলম এবং তার সাথে আরো কয়েকজন ছেলেপেলেকে বসিয়ে দিয়ে তাদেরকে এই আন্দোলনের সমন্বয়ক দাবি করে প্রচার করা হচ্ছে যে তারা নাকি একটি তথাকথিত ৮ দফা দাবি দিয়েছে, এবং তাদের সাথে সরকারের একটি পক্ষের আলোচনা হয়েছে, এবং এই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই মর্মে তারা কিন্তু এখন যে সরকারের যে দালাল মিডিয়াগুলো রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে যে এই কোটা আন্দোলনকারীদের সাথে একটি আলোচনা হয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ ভুয়া একটি খবর, মিথ্যা একটি খবর। কারণ ছাত্রলীগের
এই যে তথাকথিত সার্জিস আলম নামের যে ব্যক্তির কথা বলা হচ্ছে এবং তার সাথে অন্যান্য যে ছেলেগুলোর কথা বলা হচ্ছে, এরা কিন্তু আসলে তাদের কন্ট্রোলে কিন্তু এই আন্দোলনটি নেই, বা তারা কিন্তু এখানে এই যে ৮ দফা দাবি তাদেরকে দিয়ে যা যা বলা হচ্ছে এগুলো সবই কিন্তু সরকারেরই একটি কূটচালের অংশ। এবং এটা এই কারণেই কিন্তু সরকারের যে দালাল মিডিয়াগুলো তাদের দ্বারা কিন্তু প্রচার করা হচ্ছে। এবং আজ আমি দেখতে পেলাম যে ৭১ টিভিতে কিন্তু এটা ফলাও করে প্রচার করা হচ্ছে, যদিও আমি জানি না যে বাংলাদেশের কয়জন মানুষের পক্ষে এই মুহূর্তে আসলে ৭১ টিভি দেখা সম্ভব হচ্ছে, কারণ সবকিছুই তো তারা বন্ধ করে রেখেছে। মানুষ কিভাবে দেখছে আই ডোন্ট নো, বাট যদি বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো দেখার এখন ব্যবস্থা হয়ে থাকে, তাহলে জনগণকে এটা আসলে ফিট করানো হচ্ছে যে এরকম দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। কারণ না হলে এই যে জনগণকে অন্ধকারে রাখা হচ্ছিল, এখন হঠাৎ করে এই ৭১ টিভি চালু করে দিয়ে এই ধরনের মানে ভিডিও ফুটেজ প্রচার করে তারা কি মিন করছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটা তাদের একটা নিশ্চয়ই একটা অসৎ উদ্দেশ্যেই তারা করছে। তো যেই ফুটেজটি আমি দেখেছি ৭১ টিভিতে, সেই ফুটেজটি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ৬. যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে, যেমন ঢাবি, জাবি, রাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। ৮. আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো প্রিয় দর্শক, এই ফুটেজটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেরকম তাদের প্রচার যন্ত্র ব্যবহার করে এখন তারা তাদের বয়ানগুলো প্রচার করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং এটি সেই বিভ্রান্ত করারই আরেক নজির আমরা দেখতে পেলাম। আর আরেকটি বিশ্বস্ত সূত্রে আমরা যে খবর পেয়েছি যে রাজধানী ঢাকায় কিন্তু আজ সকাল থেকেই হেলিকপ্টারের টহল চলছে, এবং গতকাল বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের সাথে কিন্তু পুলিশের এবং ছাত্রলীগের তীব্র সংঘর্ষ হয়, এবং আজ সকাল থেকেও নাকি সেই সংঘর্ষটি জারি রয়েছে, এবং কারফিউ অমান্য করে শত শত মানুষ ঢাকা এবং রামপুরের যে প্রধান সড়ক সেটা আটকিয়ে রেখেছে বলেও আমরা জানতে পেরেছি। যদিও দেশের অভ্যন্তরে আসলে মোবাইল ফোনের নেটওয়ার্ক সীমিত থাকার কারণে সার্বিক এই পরিস্থিতিগুলো সম্পর্কে কিন্তু আমরা পরিষ্কার কোনো ধারণা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। কিন্তু তেজগাঁও, মহাখালী এসব এলাকায় যে গুলিবর্ষণের আওয়াজ পাওয়া গিয়েছে, এটা আমরা ফোনে ওখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে আমরা এটা নিশ্চিত হতে পেরেছি। এবং কোটা আন্দোলনের সাথে খোঁজ খবর রাখেন এরকম একজন সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ, তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটা আমি একটু আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন যে এটা এখন আর কোটা আন্দোলন নয়, শুধু ছাত্রদের আন্দোলন নয়, এটা এখন সাধারণ মানুষের আন্দোলন, জালিমের বিরুদ্ধে মজলুমের আন্দোলন। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের আন্দোলন। শুধু কোটা আন্দোলন হলে সরকার আমাদের ভাইদের খুন করবে কেন? যারা এদের খুন করেছে আপনি নিশ্চয়ই চান না খুনিরা আমাদের আর শাসন করুক। কথা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় তাইলে কোটা আন্দোলন, সংলাপ এসব বলে চিল্লায়েন না। সরকারের নাটক সরকার করুক, আপনারা আন্দোলন চালিয়ে যান, এটা এখন গণ আন্দোলন। তো তিনি জনগণের মনের কথাটি কিন্তু আসলে এই স্ট্যাটাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, এবং সম্ভবত এই জনগণের যে মনের কথা বা জনগণের যে পালস, এটা হয়তো আমাদের তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান তারাও হয়তো বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেই কিন্তু তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কিন্তু অসমর্থিত কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং অসমর্থিত সেই সূত্র এটাও জানিয়েছে যে ডিজিএফআই তাদের ৩ জনকে অর্থাৎ এই সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন তাদেরকে আইসোলেটেড করে রেখেছে। এবং এটার মূল কারণ হচ্ছে যে তারা চেয়েছিলেন যে এই মিলিটারিকে একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাস্তায় যেন নামতে দেওয়া হয়, কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়নি, তাই নাকি তাদের সাথে একটি দ্বন্দ্ব হয়, এবং এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও আমি আবারও বলছি, এই সংবাদটি কতটুকু সত্য এটি কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারিনি। তবে একটি জিনিস ভেরিফাই করা গিয়েছে, এবং এটা আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে সেনাবাহিনী কিন্তু বিভ্রান্ত। সেনাবাহিনীর ভেতরে এখন দুটি অংশে ভাগ হয়ে গিয়েছে, একটা ওয়াকারপন্থী গ্রুপ আর একটা ওয়াকারের বিপক্ষের গ্রুপ। এবং সেনাপ্রধান তিনি আসলে কি ডিসিশন নেবেন এটা নিয়ে কিন্তু তার যারা জুনিয়র রয়েছেন তারা অনেকেই ক্ষুব্ধ বলে আমি জানতে পেরেছি। এবং আন্তর্জাতিক সম্প্রদায় তারা যে মুহূর্তে একটা মৌনতা অবলম্বন করছে, এটা নিয়েও কিন্তু সেনাবাহিনীর অনেকে বিভ্রান্ত, কারণ তারাও বুঝতে পারছেন না আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে কি ধরনের একটা অ্যাকশন নিতে পারে, এবং সেটা যদি তাদের ইউএন পিস কিপিং মিশনের উপরে কোনো প্রভাব ফেলে, এটা নিয়েও কিন্তু সেনাবাহিনী শঙ্কিত। তাই তারাও কিন্তু আসলে বুঝতে পারছে না যে তারা সরকারের চাপে পড়ে আসলে হার্ড লাইনে যাওয়াটা তাদের ঠিক হবে কিনা। এবং তাদের অনেকের বয়ান হচ্ছে যে আসলে শেখ হাসিনা যে পাপ করেছেন, বা শেখ হাসিনা যেভাবে পুলিশ লেলিয়ে দিয়ে এই আক্রমণগুলো করেছেন,
এটার প্রায়শ্চিত্ত শেখ হাসিনাকেই করতে হবে এবং তার হয়ে খেলতে নেমে সেনাবাহিনী নিজেদেরকে কলঙ্কিত করবে না। এটাই হচ্ছে অধিকাংশ সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ে নেমেছেন তাদের সেন্টিমেন্ট। তো একটু আগে আমি কিন্তু এই সরকারি দালাল মিডিয়া অর্থাৎ এটিএন নিউজ সেখানেও আমি আপডেট নেওয়ার চেষ্টা করছিলাম এবং তারা যাত্রাবাড়ি এলাকার একটি আপডেট দেখাচ্ছিল। তো চলুন আমরা একটু দেখে নিই যে যাত্রাবাড়ি এলাকার আপডেট তারা তাদের বয়ানে কিভাবে দেখাচ্ছিল, একটু দেখে নিই। সাধারণ মানুষের উপস্থিতি এখন একদম কম থাকলেও আমরা দেখেছি আন্দোলনকারী কিংবা পিকেটার যারা রয়েছেন তারা কিন্তু যে কাজপুরের যে অংশ সেখানেও আমরা বিপুল সংখ্যক পিকেটারদের দেখতে পেয়েছি। সেখানে তারা আজকেও দেখেছি যে তারা ভাঙচুর করার একটি মানসিকতা কিংবা সহিংসতা করার যে মানসিকতা সেটি তারা আজকেও ধরে রেখেছে এবং সেসব সহিংসতার যে প্রস্তুতি তাদের রয়েছে। তো সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মধ্যরাত থেকেই তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং বিভিন্ন মোড়ে তাদের যে ভারী যানবাহন রয়েছে সেগুলো নিয়ে তারা টহল জোরদার করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য পুলিশ কিংবা র্যাবও এই সেনাবাহিনীর সাথে তাদের কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন এবং এই মুহূর্তে যাত্রাবাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী পৃথকভাবে আলাদা অবস্থান করলেও সহিংসতাকারী কিংবা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু কাজপুরের অংশে অবস্থান করছেন। দুই পক্ষ এখন পর্যন্ত মুখোমুখি হয়নি, যার কারণে এখন পর্যন্ত সহিংসতা কিংবা সহিংস কোনো ঘটনা ঘটেনি। তবে একটি আতঙ্ক কিংবা ভীতি কিন্তু রয়ে গেছে। তো প্রিয় দর্শক, এভাবেই দালাল মিডিয়াগুলো তারা তাদের মতো করে নিউজ প্রচার করছে। আবার আমরা যেটা জানতে পেরেছি যে বিটিআরসি তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে ইন্টারনেট সেবা কখন চালু হবে, তারা কিন্তু বলছে যে তারা আসলে জানে না যে কখন ইন্টারনেট সেবা আবার পুনরায় চালু হবে এবং এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে সরকার যখন তাদেরকে নির্দেশ দিবে তখন তারা চালু করবে। এর সাথে তাদের হাতে তো আসলে কোনো ক্ষমতা নেই। তো আমি এই ভিডিও শেষ প্রান্তে এটাই বলবো প্রিয় দর্শক যে শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত উক্তি যে তিনি বলেছিলেন যে আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। তো এখন বাংলাদেশের অবস্থা ঠিক সেরকমই, যে আমাদের যারা ছাত্র সমাজ বা তরুণ সমাজ যারা রয়েছেন তারা মরতে শিখে গিয়েছেন এবং এই যে ফ্যাসিবাদের জাতাকলে আমরা যে পিষ্ট এবং এই যে এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর যেভাবে সরকারের যে নৃশংসতা বর্বরতা আমরা দেখলাম, এটা আসলে শেখ হাসিনা এখন একটি পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গিয়েছেন এবং এ কারণেই আসলে তার সাথে আপোষের তো কোনো প্রশ্নই ওঠে না। এবং এই যে বলার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন দাবি দাওয়া যেটা রয়েছে ছাত্রদের তারা মেনে নিবে বা আদালত থেকে রবিবারে একটা রায় আসবে, এ ধরনের কথাবার্তা বলে আসলে শেষ পর্যন্ত কোনো লাভ হবে না। কারণ আন্দোলনকারীরা সকলেরই কিন্তু এখন একটাই দাবি, সেটা হচ্ছে তারা এখন শেখ হাসিনার পদত্যাগটাই তারা চান এবং এই যে পদত্যাগ সেটার জন্য মূল প্রয়োজন যেটা হচ্ছে গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের দিকেই কিন্তু আসলে এই যে আন্দোলনটা সেটা যাচ্ছে বলেই কিন্তু অন্তত এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানের দিকেই সেটা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সর্বশেষ আরো যদি কোনো আপডেট আমার কাছে থাকে সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে হাজির হব আপনাদের সামনে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।